সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। আসেনি এখনো? তুমি না ঘুমিয়ে জেগে আছো কেন? ঘুম আসছিল না। আলো বন্ধ করে দিচ্ছি, এবার ঘুমোও। ফোন করলাম, তুজ্জোর ফোন বন্ধ বলছে, আর আহি রিসিভ করছে না। সে মেয়ে মোবাইল ফোন বাড়িতে ফেলে গেছে। তোমার ছেলেরই বা কি কাণ্ড জ্ঞান, ফোন বন্ধ করে রেখে দিয়েছে। চিন্তা হয় না আমাদের? আর সোয়েটার কিনতে কতক্ষণ লাগে? কি করছে কে জানে? বিপদ আপদের কথা বলা যায়? তুমি বা সেদে সেদে চিন্তা করছো কেন? আল্লাহর রহমতে কিছু হবে না, তুমি ঘুমাও। বলে কিছু মনে করার ভঙ্গি করে পারভিন বেগম ফের বললেন, ভালো কথা, ভাবির সাথে কথা হয়েছিল। ওনার বাতিজি, ও যে শবনম, চিনেছ তো? সেও আয়ের সাথে এক বিশ্ববিদ্যালয় পড়ে। মেয়েটা হলে থাকতো, কি যেন সমস্যা হয়েছে। মাস দুয়েক আমাদের বাড়িতে রাখতে চাচ্ছিল, যদিও ও চাচারা এখানে থাকে, কিন্তু হ্যাঁ, সমস্যা কি? আসতে বলো, ভালোই হবে। আইহারও একসাথে যেতে পারবে। কখন আসছে? আরও মাস খানিক পরে আসবে। অবশেষে ঘোরাঘুরি আড্ডা সেরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে উঠেছে সবাই। বিদায় নিয়ে যে যার মতো করে বাড়ির দিকে রওনা হয়েছে। এখান থেকে বেশ খানিকটা দূরে তুর্যের বাইক পার্ক করা। গন্তব্যের দিকে হাঁটছে তারা দুইজন। শুরুর দিকে আহির যত উৎফুল্লতা ছিল সব ভ্যানিশ হয়ে গিয়েছে। সেটা বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করেছে তুর্য। সারা বিকেল থেকে সন্ধ্যা অবধি আহি তুর্যের আগে আগে হাঁটছিল আর তুর্য তার পিছু পিছু। এমন যেন সে এখানে কিছু চেনে না। আহি তাকে চিনিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এখন পুরো বিপরীত। আহি মনমরা হয়ে তুর্যের পিছু পিছু হাঁটছে। তুর্য বেশ কয়েকবার করে বলেছে ওরা আগে আগে হাঁটতে। ধমক খেয়ে কিছুক্ষণ তুর্যের সাথে হেঁটে হেঁটে তারপর আবারও যা তাই। বিরক্ত তুর্য পা থামে গম্ভীর কণ্ঠে ফের বলল, কথাখানে যাচ্ছে না তোর? সামনে হাট। আপনি হাঁটুন না তুর্য ভাই, আমি কি হারিয়ে যাচ্ছি নাকি? মার না খেতে চাইলে যা বলছে কর। আপনার পায়ে পড়ি, জোর করবেন না প্লিজ। অসহায় কণ্ঠে বলল আহি। আহিকে স্বাভাবিক লাগছে না তুর্যের। তুর্য এবার নরম কণ্ঠে বলল, কোন সমস্যা হচ্ছে তোর? আহি এদিক ওদিক নাবোধক মাথা নেড়েই বলল, না, আপনি তাড়াতাড়ি বাড়ি চলুন। কি সমস্যা হচ্ছে ক্লিয়ারলি বল, রাগাস নাহি। বলছি তো কোনো সমস্যা হচ্ছে না, বাড়িতে চলুন না তাড়াতাড়ি। হুডি কিনে দিইনি বলে এমন করছিস? আমাদের সাথে গিয়ে কিনে নিস। হুডি তো যাকে বলবো সে কিনে দিবে, আপনি না দিলে কি আসে যায়? তাহলে কি প্রবলেম? কথার মাঝপথে থেমে গেল তুর্য। হঠাৎ খেয়াল করলো আহি দুই হাতে পেট চেপে দাঁড়িয়ে আছে। সন্ধ্যায় বলেছিল পেট ব্যথা করছে, এখন আবার এভাবে পেট চেপে দাঁড়িয়ে আছে। তার সামনে দিয়ে হাঁটতেও চাইছে না। তুর্য দুয়ে দুয়ে চার করে খানিকটা ইতস্তত স্বরে বলল, পিরিয়ড হয়েছে? লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে আহির। সেই তুর্য ভাই সবটা বুঝেই ফেললেন। মান সম্মান ইজ্জত আর কিছুই বাকি রইল না। আর পিরিয়ডটাকেও বলিহারি। ওকে আজকে আসতে হলো? কোনো টাইম সেন্স নেই। কোনো উত্তর না করে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আহি। তুর্য আর কথা বাড়ালো না, ধীর পায়ে হেঁটে আহির পিছনে গেল। ব্যাক সাইডটায় একবার চোখ বুলিয়ে নিল। ব্ল্যাক ড্রেস হওয়ায় অতটা বোঝা যাচ্ছে না। সে আহির সাথে প্রায় মিশে দাঁড়িয়েই বলল, আহি তুর্যের কথা মতো গুটি গুটি পায়ে হাঁটতে আরম্ভ করলো। আর তুর্যর পিছু পিছু প্রায় ইঞ্চি খানেক ব্যবধান রেখে হাঁটছে। বেশ অনেকটা সময় পর বাইকের কাছে পৌঁছালো তারা। তুর্য বাইকে উঠে আহিকে উঠতে বলল। আহি মাথা নিচু করে মিনমিন করে বলল, এভাবেই উঠবো? উঠবি না তো কি করবি? আমার কাছে তো আর দৌড়ে নেই যে তোকে বাইকের সাথে বেঁধে টানতে টানতে নিয়ে যাব। এত বড় বাঁকা কথার লোক পৃথিবীতে দুটো আছে কিনা সন্দেহ আহির। নেহাত কথা বললে পেটের ব্যথা বাড়ছে, তাই আর কথা বাড়ালো না সে। মুখ ফুলিয়ে উঠে বসল। তুর্য তার কণ্ঠ কোমল করল, বলল, বেশি পেন হচ্ছে? হুম। ছোট্ট করে উত্তর দিল আহি। প্রত্যেকবার হয়? হুম। ডক্টর দেখিয়েছিস? না, কেন? এমনি। মেজমা জানে কি? ব্যথার কথা? ইডিয়েট। জানে। কালই ডক্টর কাছে যাবে। গভীর রাতে বাড়ি ফিরেছে আহি তুর্য।
তুর্য মাঝে মাঝেই দেরি করে ফেরে, এই জন্য তার কাছে একটা ডুপ্লিকেট চাবি থাকে। সেটা দিয়েই বাড়িতে প্রবেশ করেছে। বাইক গ্যারেজে রেখে দুজনেই ফ্রেশ হতে গিয়েছে। বেশ অনেকটা সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরোলো আহি। খুব ক্ষুধা লেগেছে। সে তড়িঘড়ি করে ড্রয়িং রুমে আসলো। ঘুটঘুটে অন্ধকার, খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না। বাড়ির সকলে ঘুমিয়ে আছে। বেশি আলো জ্বালালে ঘুমে ডিস্টার্ব হতে পারে, তাই সে একটা লাইট অন করলো। ডাইনিংয়ে সকল খাবার ঢেকে রাখাই আছে। সবগুলো একে একে দেখে নিল। গরুর মাংস হলে আহির আর কিছুই চায় না। সে মাংসের বাটিটা নিয়ে কিচেনে গেল। সেটাকে গরম করে টেবিলে বসতেই মেইন ফটক দিয়ে তুর্য আসলো। হাতে একটা ক্লিনিং স্প্রে। আহি তাকে দেখেও না দেখার ভাব করে প্লেটে মাংস নিতে আরম্ভ করলো। আজ এমনিতেই অনেকটা লজ্জায় পড়েছে। এখন তুর্যের চোখে চোখ পড়ল, লজ্জায় পাতালপুরিতে ঢুকে যেতে ইচ্ছে করছে। তুর্য এগিয়ে আসলো আহির কাছে। ওর পাশের চেয়ারটা টেনে বসতে বসতেই বলল, ভালোই তো, আমার গোটা একটা বিকাল, সন্ধ্যা, রাত বরবাদ করে দিয়ে একা একে খেতে বসে গেলি। 2টা মিনিট ওয়েট করা ধৈর্য হলো না? আহি কোনো কথা না বলে একটা প্লেট তুর্যের সামনে রেখে ভাত তোলার জন্য চামচে হাত দিতেই তুর্য ওর হাত আটকে দিল। তারপর বলল, আগে বল কে কি রান্না হয়েছে। আহি সবগুলো খাবারের নাম বলল। তুর্য একটু সময় নিয়ে বলল, মাংস তো গরম করেছিস। চিংড়ির এটা কি শাক? আই থিঙ্ক পালং। হ্যাঁ, পালং শাক। যা, এই 2টো গরম করে নিয়ে আয়। রাতে এত কিছু খাবেন? শুধু মাংস খেলেই তো হয়। আহ্লাদি গলায় বলল আহি। তোর মতো এক গাল ভাতে পেট ভরে না আমার, যে এক আইটেমে হয়ে যাবে। যেটা বলেছি সেটা কর। আহি মনে মনে তুর্যকে বকতে বকতে খাবারগুলো গরম করতে গেল। তুর্য আহির কাণ্ডে মুচকি হাসলো। কিছুক্ষণ বাদে আহিকে আসতে দেখে ফের মুখে গাম্ভীর্য টানলো। আহি খাবার গরম করে তুর্যের সামনে রেখে পুনরায় নিজের প্লেটে হাত চালালো। ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে তার, অথচ এতক্ষণ ধরে একটা ভাতও মুখে দিতে পারল না। কেবল কয়টা ভাত মাখিয়েছে। তুর্য পুনরায় বলল, হাতের জরম আছে, এই মুহূর্তে উঠতে মন চাইছে না। এখানে হ্যান্ড ওয়াশ এনে দিব। খাইয়ে দে। তুর্যের এমন আবদার শুনে তড়িৎ বেগে আহির ভিতরে বাড়ি খেলো। একটা শুকনো ঢোক গেলে বলল, কি বলছেন তুর্য ভাই? আই এম ভেরি হাংরি। তোর ঢং দেখার টাইম নেই, শুরু কর ফাস্ট। আমারও ক্ষুধা পেয়েছে। তো তুইও খা, নিষেধ করেছি আমি। আমি মাংস দিয়ে খাবো। ফার্স্ট শাক খাবি, সেকেন্ড চিংড়ি, দেন মাংস। তুর্য ভাই, বেশি টাইম নিচ্ছে চাহি। হঠাৎ দরজার ঠকঠক আওয়াজে ধ্যান ভাঙল আহির। মানুষ দিবা স্বপ্ন দেখে, তাই বলে এতটা? তুর্য ভাই তাকে খাইয়ে দিতে বলবে, আর সেই না খাইয়ে দেওয়ার জন্য এতগুলো কথা বলবে? এটাও সম্ভব? তুর্য মুখ ফুটে একবার বললে সে তো নাচতে নাচতে খাইয়ে দেবে। তবে তার জেগে জেগে দেখা স্বপ্নের পুরোটা মিথ্যা নয়। সে নিচে গিয়েছিল, হট ওয়াটার ব্যাগ আনতে গিয়েছিল। তখন তুর্যকে ক্লিনিং স্প্রে হাতে বাইরে যেতে দেখেছিল। আর ওগুলো তো বড় মাকে দুপুরে রান্না করতে দেখেছিল। এ পর্যন্তই। সেখান থেকে মাংস গরম থেকে শুরু করে তুর্য ভাইকে খাইয়ে দেওয়া পর্যন্ত দেখে ফেলল। যদিও এখনও মুখে ভাত তুলে দিতে পারেনি। দরজায় আরেকটু পর ঠকঠকানি পড়লে সেই কাজটা করে ফেলতো। কি ধ্যানে মগ্ন হয়েছিস? তুর্যের রাশ ভারী কণ্ঠে পুনরায় ভাবনার ছেদ ঘটল তার। পেটের ওপর থেকে হট ওয়াটার ব্যাগটা সরিয়ে শোয়া থেকে আধা শোয়া হলো সে। কি ধ্যানে মগ্ন হয়েছে শুনলে আর আস্ত রাখবেন না। মনে মনে কথাটা বলল আহি। তুর্য একটা প্লেট হাতে এসেছে। সেই প্লেটটা আহির পাশে রাখতে রাখতে বলল, খেয়ে নে। আপনি খেয়েছেন? না, তোর জন্য না খেয়ে বসে আছি। আহির চোখ জলজল করে উঠল। অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি? ইডিয়েট, খেয়েছি আমি, তুই খেয়ে ঘুমা। বলেই চলে যায় তুর্য। যদিও বিকাল থেকে অনেক হাবিজাবি খাবার খেয়েছে, তবু খুব বেশি ক্ষুধা লেগেছে আহির। এই মুহূর্তে খাওয়াটা খুব জরুরি। তবে তুর্য খাবার নিয়ে না আসলে খেত কিনা সন্দেহ। পেট ব্যথা নিয়ে উঠতো না আর খেতও না, কিন্তু হাত ধোয়ার জন্য হলেও তো উঠতে হবে। তবে শাক পাক নিয়ে এলে খাবে না, পেটে ক্ষুধা নিয়ে ঘুমোবে। সে আগে খাবারটা আলগা করলো। যাক বাবা, শাক না মাংসই এনেছে। তবে একটা জিনিস দেখে অবাক হলো আহি। তলপেটে প্রজাপতি উঠতে আরম্ভ করলো। ভাতগুলো মাখানো, সাথে একটা চামচ রাখা। তুর্য ভাই তার জন্য ভাত মাখিয়ে এনেছেন। এটা কি সত্যি, নাকি আবার জেগে জেগে স্বপ্ন দেখছে? নিজেকে একটা চিমটি কাটলো সে, ব্যথাও পেল। তার মানে এটা সত্যি, স্বপ্ন নয়। তুর্য সাধারণত সবসময় ফোন সাইলেন্ট করে রাখে। ফোন কলের রিংটোন কি সেটাও হয়তো মনে নেই।
কিন্তু ভোর হতে এক নাগাড়ে কল বেজে যাচ্ছে। ঘুমের ঘুরে বালিশের নিচ থেকে হাতিয়ে মোবাইলটা বের করলো সে। হাতের আন্দাজে বুঝলো তার মোবাইল বাজছে না, তাহলে কার ফোন? পিটপিট করে চোখ খুলল। সারা রাত অন্ধকারে ডুবে থাকা চোখে ভোরের আলো পড়তেই ভ্রু কুচকে ফেলল। আড়ামোড়ে ভেঙে শব্দের উৎস খুঁজল। ড্রেসিং টেবিলের ওপর রিং হচ্ছে। শীত শীত আমেজ পড়ে গিয়েছে। ভোরের আবহাওয়াটা বেশ ভালোই ঠান্ডা। সূর্য উঠে উদাম শরীরে একটা ফুল স্লিভ টি শার্ট চড়ালো। তারপর ড্রেসিং টেবিলের কাছে গেল। আহির মোবাইল। তার জানা মতে কাল অত রাতে বাড়ি ফিরে আহি আর তার রুমে আসেনি, আর এত ভোরেও ঘুম থেকে ওঠার কথা নয়। মোবাইল হাতে নিল সে। কল নয়, অ্যালার্ম। সেটাকে অফ করে একবার টাইম দেখতেও ভুলল না। 7:45। তাহলে আর ভোর নেই। সে করিডোরে গিয়ে আহিকে একবার ডেকে নিল। তারপর ফ্রেশ হতে ঢুকলো। কিছুক্ষণ বাদে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো আহি গোমরা মুখে খাটে বসে আছে। তুর্য গিয়ে ডিভানে বসলো, তারপর বলল, অল গুড? সে যে সকাল থেকে মোবাইলটা খুঁজে পাচ্ছে না সেটা বললে তো তুর্য ভাই বকবেন। এমনিতেই কিনে দেওয়ার সময় অনেক কথা শুনিয়েছিল। সে বলল, মোবাইল হারিয়ে গেছে। ও, আহি আশ্চর্যিত হয়ে বলল, বকলেন না যে? আরেকটা কিনে দেবো এই জন্য। সত্যি কিনে দিবেন? তার আগে এক কাপ কফি করে নিয়ে আয় যা। খুশিতে যখন আত্মহারা আহি, ঠিক সেই মুহূর্তে ওর ড্রেসিং টেবিলের ওপর নজর গেল। মুখে হাসি ফুটল। হয়তো তার মোবাইল। সে উঠে মোবাইলটা হাতে নিয়ে বলল, এই যে মোবাইল, আর আমি সারা দুনিয়া খুঁজছি। এখন তাহলে আসছি, হ্যাঁ? তারপর হেলে দুলে যেতে নিল সে। তুর্য মনে করিয়ে দিয়ে বলল, কফি? তুর্য ভাই, শরীরটা কেমন কেমন লাগছে, নড়তেও কষ্ট হচ্ছে। মিথ্যা অসুস্থতার নাটক করতে করতে বলল আহি। তারপর দৌড়ে পালালো। তুর্য শুধু চেয়ে চেয়ে দেখল। ঠোঁট প্রসারিত হলো তার, আর বিড়বিড় করেই বলল, এত আলসে বউ তো আমার চলবে না। আহি মোবাইলটা পেয়ে আগে ড্রয়িং রুমে দৌড় লাগালো। সবাইকে তো আগে জানাতে হবে সে মোবাইলটা পেয়েছে। আজকে মারুফা বেগমের পাশাপাশি পারভিন বেগমও তাকে কড়া কথা শুনিয়েছেন। রাতারাতি মোবাইল কি করে ফেললো? জানে হারায়নি, কোথাও রেখেছে, কিন্তু এখন কেন মনে করতে পারছে না? এদিকে সেই যে ভোর রাতে একবার তুর্যের রুমে গিয়েছিল সেটা তো ভুলেই বসেছে। আগে তো তুর্য রুম থেকে বারান্দায় আসলেও পারলে ডোর লক করে রাখতো, কিন্তু এখন রাখে না কেন? সেই সব না হয় বাদ, রাতেও ডোর লক করে না। এই নিয়ে 3 দিন সে চুপি চুপি তুর্যের রুমে গিয়েছে। তবে তার মধ্যে একদিন দোরগোড়া থেকে ফেরত আসতে হয়েছিল, ভেতর থেকে আটকানো ছিল। বাকি 2 দিন কার্য হাসিল করে চলে এসেছে। তবে এখন আর সে চোরাচুরি করে না, ভদ্র হয়ে গিয়েছে। গোপনে গোপন কাজ হাসিল করে। গোপন কাজের কথা মাথায় আসতে 2 গাল নাঙ্গা হয়ে উঠেছে তার। যদি কোনোভাবে একদিন ধরা পড়ে যায় তাহলে কি হবে? তুর্য ভাই তাকে আস্ত রাখবেন? মান সম্মানের ফালুদা হয়ে যাবে না তো? জাবির ক্যাম্পাসের পূর্ব প্রান্তে বসে আছে আহি আর তারিন। নানান গল্পে মশগুল তারা। তারিনের এখন অফ পিরিয়ড হলেও আহির ক্লাস আছে, তবে সে ক্লাস করবে না। আলাদা ডিপার্টমেন্ট হওয়ায় দুজনের ঠিকমতো দেখাও হয় না, একমাত্র ব্যাচে ছাড়া। মোবাইলে আর কত কথা বলা যায়? এদিকে তার ফেসবুক মেসেঞ্জার তুর্যের মোবাইলেও লগ ইন করা। সে বুঝে ফেলেছে, সকল কথা খুলেও বলতে পারে না। জীবনটা টানা টানা করে ফেলেছেন তুর্য ভাই। না নিজে কিছু বলছেন, আর না তাকে কিছু বলতে দিচ্ছেন। মাঝে মধ্যে একটু একটু আশকারা দেন শুধু। এতে কি পোষায়? রিলেশন গ্রো আপ করে? তার তো সব কিছু ফিল্মের স্টাইলে হওয়া চাই। তুর্য তাকে প্রতিদিন ঘুরতে নিয়ে যাবে, বাড়ি ফেরার সময় তার জন্য কিছু না কিছু নিয়ে আসবে। জিনিসটা খুব সামান্য হোক তবু নিয়ে আসবে। থেকে থেকে একটু রোম্যান্টিক কথাবার্তা বলবে, একটু আত্ম রোম্যান্সও করবে। কিন্তু তুর্য ভাই তো সেটা করেন না। একটু ঘুরতে নিয়ে গেল, সেটাও বোবা মানুষের মতো। সে নিজে থেকে কত কত কথা বলার পরে শেষে গিয়ে শুধু হ্যাঁ না আর ভাবনা করতে করতে আহি হুট করে বলে ফেলল, তারিন শুনুন, কারো মনের ভেতর লুকিয়ে রাখা কথা কিভাবে বের করা যায়? সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গ টেনে বলল আহি। অনেকভাবেই বের করা যায়, তবে সেটা যদি হয় তুর্য ভাইয়া, তাহলে কোনোভাবেই বের করা পসিবল নয়। একটু সময় নিয়ে আহির কথার বিপরীতে কথাটা বলেই খিলখিল করে হাসতে আরম্ভ করলো তারিন। আহি একটু চিন্তা করে বলল, আচ্ছা, লাল পানি খাওয়ালে কাজ হবে না? তুই পাবি কোথায়? সন্দিহান কণ্ঠ তারিনের। সেটাই তো, পাবো কোথায়? একটু চিন্তিত হলো আহি, তারপর আবারও চট করে বলল, আরাফকে বলে এনে দেবে না? পাগল হয়ে গিয়েছিস তুই?
তাতে কি হয়েছে? আমি আরাফকে কল করছি, আজ বিকেলে ওকে ওসব নিয়ে আসতে বলবো। তুইও আসবি? হার মানল তারিন, বলল, খাওয়াবি কিভাবে? আহি গভীর ভাবনায় মগ্ন হলো। তাই তো, খাওয়াবে কিভাবে? সে মাঝে মধ্যে দুর্যোগকে সিগারেট খেতে দেখলেও কখনো ড্রিঙ্ক করতে দেখেনি। হয়তো দুর্য ভাই ওইসব ছাইপাশ গেলেন না, কিন্তু খাওয়াতে তো তাকে হবেই। হঠাৎ কিছু একটা মাথায় আসলো। উত্তেজিত হয়ে তারিনকে বলল, আইডিয়া! এমন কিছু আনতে বলবো যেগুলো খাবারে মিশিয়ে খাওয়ানো যায়, বুঝলি? তারিন ভীতু মুখ করে বলল, ধরা পড়ে গেলে কি করবি? আরে পড়বো না ইনশাআল্লাহ। জাউরামি করতে ইনশাল্লাহ বলিস না প্লিজ। বাই দ্য ওয়ে, ধরা পড়লে কিন্তু আমি কিছু জানি না। আচ্ছা আচ্ছা, কিছু জানিস না। এরপর আরও কিছুক্ষণ ধরে নিখুঁত প্ল্যান করলো তারা। তারিন বারবার করে বাধা দেওয়ার চেষ্টা করেও লাভ হলো না। সে আমতা আমতা করতে করতে সায় দিল। আহি করবে বলে ঠিক করেছে মানে করবে, আর সেটা আজই। অধৈর্য আহির আর দেরি সইল না। সে সাথে সাথে আরফকে কলে সবটা বুঝিয়ে দিল। তারপর বাড়িতে ফিরল। তারিন, আরাফ আর তাদের ভার্সিটির 3টা ফ্রেন্ড এসেছে চৌধুরী বাড়িতে। প্ল্যান মাফিক সন্ধ্যা বাঁধিয়ে এসেছে তারা। সারা বিকেল জুড়ে আহি হৈ হৈ করতে করতে সবটা গুছিয়েছে। এটা অবশ্য আহির নিজের ধারণা। সেভাবে দেখতে গেলে সে শুধু একবার দোতলা আর একবার নিচতলা ছোটাছুটি করেছে। কি কাজ করেছে জানতে চাইলে আহি নিজেই বলতে পারবে না। তবে হ্যাঁ, কাজের মধ্যে একটা করেছে, গাছের গোলাপগুলো কেটে ফেলেছে। তারিনের রোজে অ্যালার্জি আছে, যার কারণে খুব কষ্ট হওয়া সত্ত্বেও কাটতে হয়েছে। কি আর করার। আর এইসব করতে গিয়ে তুর্যের সাথে একজোট স্নায়ুযুদ্ধ হয়েছে। তুর্য নিয়ম করে প্রতিদিন বিকেলবেলা ছাদে হাঁটাহাঁটি করে, আজও করছিলাম। ওই টাইমে আহি ছাদ পরিষ্কার সহ আরও নানান ধুলাবালির কাজ করছিল। তুর্য বলে উঠল, সাফাই কর্মী হয়েছিস? অথচ আহি পাত্তা দিল না। সে তার কাজ না, অকাজেই ব্যস্ত। উত্তর না পেয়ে আরও বিরক্ত হলো তুর্য। তির্যক চোখে আহির কার্যকর্ম পরখ করতে লাগলো। ইতিমধ্যে নাক সুরসুর করতে আরম্ভ হয়ে গিয়েছে। সে বাঁ হাতের তালুতে নাক ডলতে ডলতে ছাদ থেকে নেমে গিয়েও থেমে যায়। আহির নিজের এত যত্ন করে করে তোলা গোলাপ ফুলগুলো কাটতে দেখে একইভাবে নাকের ডগা ডলতে ডলতে বলে, রোজগুলো এভাবে কাটছিস কেন? তারিনের রোজে অ্যালার্জি আছে। হুট করে মুখের আদলের পরিবর্তন ঘটল তুর্যে। কোথাকার কোন বান্ধবী তার রোজে অ্যালার্জি দেখে শখের গোলাপ ফুল কাটছে, এদিকে এসে নাক ডলতে ডলতে মরছে, তার কোনো খেয়াল নেই। ওকে জানে না তার ডাস্ট অ্যালার্জি আছে? যদিও সেসব কথা জানলেও এখন সত্যি আহির মাথায় নেই। তার চিন্তা তো অন্য কিছু নিয়ে। কখন তুর্য ভাইকে ওইটা খাওয়াবে আর কখন তিনি মনের কথা বলবেন। ভেবেই মনটা শুধু নেচে নেচে উঠছে। আহির সকল বন্ধুবান্ধবদের বাড়ি তাদের বাড়ি থেকে বেশি দূরে না, একজনের বাসা একটু দূরে, তবে সেই ছেলে হওয়ায় একটু রাত হলেও প্রবলেম হবে না। আর আসলাম চৌধুরী বলেছেন মেয়ে দুজনকে বাড়ির গাড়িতে করে দিয়ে আসার ব্যবস্থা করবেন। সঙ্গে উনি বা বাড়ির অন্য কোনো সদস্যদের থেকে কাউকে পাঠাবেন। যদিও আজকের রাতটা থাকার জন্য অনেক জোর জবরদস্তি করেছেন তারা, কিন্তু ছেলে মেয়েগুলো থাকতে নারাজ। থাকবে কিভাবে? যে কেলেঙ্কারি কাণ্ড করবে বলে ঠিক করেছে, সেটা যদি ধরা পড়ে তাহলে তো খতম। এখন রাত প্রায় 9টা বাজে। বাড়ির ছাদে বারবিকিউ পার্টির অ্যারেঞ্জমেন্ট করছে তারা। আহি সহ তার ফ্রেন্ডস এবং শান্তপ্রান্ত তাহি। যেহেতু সবাই ফিরে যাবেই, তাই বেশি রাত না করাই ভালো। সেই জন্য সকাল সকাল সবটার ব্যবস্থা করা হয়েছে। মাঝারি সাইজের একটা টেবিল আর জনপ্রতি চেয়ার এনে ছাদের একপাশে সেট করেছে। চারিদিকে একটা করে ইট দিয়ে দিয়ে বক্সের মতো বানিয়েছে। সেটার ভেতর আগে থেকে এনে রাখা কয়লাগুলো ডিজেলের সাহায্যে জ্বালিয়েছে, আর শিকের উপর ম্যারিনেট করা মাংসগুলো রাখা। সবাই একযোগে এক এক কাজ করছে। শাহেদার প্রান্ত হাত পাখার সাহায্যে বাতাস করে করে কয়লাগুলোকে বেশি উত্তপ্ত করছে। তারিন, নাহি আর সানা মাংসের টুকরোগুলোকে উল্টিয়ে দিচ্ছে, আর আরাফ এবং নাহিদ উল্টে রাখা মাংসগুলোর ওপর ম্যারিনেট করার পর থেকে যাওয়া মশলাগুলো দিচ্ছে। তাহির ছোট বিধায় তাকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। শুধু কিছু প্রয়োজন হলে এটা ওটা আনতে ওকে নিচে পাঠানো হচ্ছে। তাহলে একমাত্র শান্ত ব্যতীত বাকি সবাই কিছু না কিছু করছে। সে চেয়ারে বসে ফোন ঘাটছে আর মুচকি মুচকি হাসছে। গোপন সূত্রে জানা গিয়েছে তিনি সদ্য প্রেমে পড়েছেন, আর তথ্যটা দিয়েছে তাহি। হয়তো তার সাথে খুচরা আলাপ করেছে। চ্যাটিং করতে করতে খানিকটা পানি ফেলে দিল সে। হুশ করতেই তাহিকে ডেকে বলল, তাই ওই টিস্যুর বক্সটা থেকে 5-6টা টিস্যু নিয়ে আয় আপা। তাহি দৌড়ে গিয়ে কয়েকটা টিস্যু এনে দিল। শান্ত সেগুলো বিছিয়ে বিছিয়ে পানির ওপর রাখছে। সেটা দেখে তারিন ডাক দিল,
এই শান্ত, তুমি টিস্যু দিয়ে পানি মুছছো? বড় লোকস, তাও বক্সের টিস্যু। তো কি হয়েছে আপু, আমি তো ওয়াশরুমে মিনারেল ওয়াটার ইউজ করি। নাহিদ বলল। বাতাস করলে কয় টাকা পাবো? শান্ত উঠতে উঠতে বলল। এতক্ষণ বাদে খিটখিট করে উঠল আহি। খালি টাকার গান, আমরা যে এতক্ষণ ধরে কাজ করছি সেই টাকা আগে ফেলা। তোর এত টাকার লোভ আইপু, ছি। আর তুই যে টাকা চাচ্ছিস তার বেলা তোর লোভ নেই? আমি তো ভেবেছিলাম শুধু আমিই লোভী। তারিনদের বিদায় দিয়ে দুটো ফালুদার গ্লাস হাতে তুর্যের রুমে আসলো আহি। এতক্ষণ ধরে অনেক কনফিডেন্স নিয়ে প্ল্যান করলেও এখন বুকের ভেতরটা ধুরো ধুরো করছে। যদিও এখনও পর্যন্ত সব কিছু প্ল্যান মাফিক করছে। সে রুমে ঢোকার আগে মোবাইল ফোনে রেকর্ডিং চালু করতেও ভুলেনি। আহি নানান নাটক সিনেমায় দেখেছে কিছু কিছু ভিলেন আছে যারা হিডেন ক্যামেরা লাগিয়ে দুটো গ্লাস শরবত নিয়ে আসে, যারা একটা পিওর আর অন্যটা ইমপিওর, অর্থাৎ কিছু মিশিয়ে আনে। প্রথমে পিওরটা অপর প্রান্তের লোকটাকে দেয়, তারপর কিছুক্ষণে নীরবতা, ধুমতা নানা বাজে এবং পরে বলে, কি বিশ্বাস পাচ্ছ না? তারপর সেই গ্লাসটাই আবার নিজে খেয়ে নেয়। আর ইমপিওরটা অন্য প্রান্তের লোকটাকে দেয়, সেও সেটা করবে। সেক্ষেত্রে লোক দুইজনের মাঝে আগে থেকেই দ্বন্দ্ব বিবাদ থাকে, ভিতরে ভিতরে স্নায়ু যুদ্ধ চলে। কিন্তু তাদের মধ্যে তো আর বিশ্বাস অবিশ্বাসের কোনো ব্যাপার নেই, তাহলে তুর্য এসব ভাববে কেন? এইসব কথা মাথায় আসলো না আহির। তুর্য যদি খায়, আহি যেটা দিবে সেটাই খেয়ে নেবে, আর না খেতে চাইলে খাবে না। অতিভক্তি যে চোরের লক্ষণ নির্বোধ আহির মাথায় আসলো না। তুর্য বিছানায় পা মেলে আধা শোয়া হয়ে আছে, উরুর ওপর ল্যাপটপ, খুব মনোযোগী হয়ে কোনো কাজ করছে। তার রুমে যে কেউ প্রবেশ করেছে সেটা সে খেয়াল করছে কি করেনি মুখ দেখে বোঝার কায়দা নেই। আহি এগিয়ে আসলো, মিষ্টি হেসে তুর্যের দিকে একটা গ্লাস এগিয়ে দিয়ে বলল, তুজো ভাই এটা আপনার। খাবো না, কাজ করছে। তুর্য এক পলক আহির হাতের দিকে তাকিয়ে কথাটা বলল, অতঃপর আবারও ল্যাপটপে ধ্যান দিল। আহি বলল, অল্প একটু খেলেই কাজ হয়ে যাবে, একটু খান। কিবোর্ডে আঙুল চালানো থামালো তুর্য, ভ্রুকুচকে বলল, কি কাজ হবে? মানুষ বলে না চোরের মন পুলিশ পুলিশ, আহিরও তেমনটা হলো। সে কপট মেজাজ দেখিয়ে বলল, আপনি কি আমায় সন্দেহ করছেন তুর্য ভাই? এমন করছেন যেন আমি এতে নেশার কিছু মিশিয়ে এনেছি, তাই আপনি খাচ্ছেন না। বলেই তুর্যের দিকে এগিয়ে ধরা গ্লাস হতে স্ট্র সরিয়ে ঢকঢক করে খানিকটা শেষ করলো। তুর্য বিরক্ত ভঙ্গিতে অন্য গ্লাসটা নিয়ে সামান্য পরিমাণ মুখে দিয়ে আবারও ফেরত দিতে গেল। মিষ্টি জিনিস তার একদম পছন্দ না, আর মিষ্টি দিয়েছ আল্লাহর নাম নিয়ে। আহি জোর করে বলল, আর একটু খান, এটুকু খেলে কাজ নাও হতে পারে। তখন থেকে কাজ হবে না করছিস। পাগল হয়েছিস তুই? ডিস্টার্ব না করে যা। আরে আর একটু খান না প্লিজ। অনুরোধ করে বলল আহি। তুর্য বুঝলো বেশি করে না খেলে এই মেয়ে বিদায় হবে না। সে নাক মুখ কুচকে প্রায় অর্ধেক শেষ করে গ্লাস আহির হাতে দিয়ে বলল, যা এখন। আহি গ্লাস দুটো টি টেবিলের ওপর রেখে দিয়ে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে বুঝতে পারলো মাথাটা ভারী ভারী লাগছে। মাথার মধ্যে কেমন যেন ঝাঁকি মেরে উঠল। সে টের পেল অদ্ভুত এক উষ্ণতা শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, পা সোজা করে দাঁড়াতেও কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি পড়ে যাবে। এগুলো তার সাথে কেন হচ্ছে? এসব তো তুর্য ভাইয়ের সাথে হওয়ার কথা। দাঁড়িয়ে থাকতে না পেরে টলতে টলতে তুর্যের পাশে বসে পড়ল সে। তুর্য বিরক্তি নিয়ে ধমকে উঠল, আহি, গায়ের উপর পড়ছিস কেন? আহি দুইবার ওঠার চেষ্টা করতে গিয়েও পারল না, ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। তুর্য ওকে একটানে নিচের দিকে ফেরালো। সে যত দূরে দূরে থাকতে চায় স্টুপিডটা তত বেশি ঘেঁষাঘেঁষি করবে, কিছু কড়া কথা শোনাবে। কিন্তু আহির চোখাচোখো লক্ষ্য করে বলল, এই কি হচ্ছে তোর? আহি দুর্বল গলায় বলল, কিছু না। আহিকে স্বাভাবিক থাকালো না তুর্যে। সে ল্যাপটপটা রেখে কিছুটা দূরে সরে বসলো। আহি চোখ বন্ধ করে টলছে। তুর্য মুখোমুখি হয়ে পুনরায় বলল, কি হয়েছে তোর? আহি খিলখিল করে হেসে উঠল আর বলল, আমার কি হবে? আপনি কেন মনের কথা বলছেন না? তুর্যের আর কিছু বুঝতে বাকি রইল না। নির্ঘাতে যে কিছু মিশিয়ে এনেছিল তাকে খাওয়াতে গিয়ে ভুলক্রমে নিজে খেয়ে ফেলেছে। সে দাঁতে দাঁত চেপে চাপা কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, এটাতে কি মিশিয়েছিস ইডিয়েট? একটা সিরাপ মিশিয়েছি, কিন্তু সেটা তো বলবো না আপনাকে। এবার ফটাফট মনের কথাগুলো উগড়ে দিন তো। স্টুপিডের ঘরে স্টুপিড দিব কানের উপর একটা। বলে দিন ভালোবাসি, আর লুকোচুরি করবেন না প্লিজ।
মাতলামি করতে করতে বলে তুর্যের ওপর ঢলে পড়ল আহির। বুকে মুখ গুজে ফের অস্পষ্ট আওয়াজে আওড়ালো, ভালোবাসি তুর্য ভাই, অনেক ভালোবাসি। আমি জানি আপনিও ভালোবাসেন, তাহলে লুকিয়ে যাচ্ছেন কেন? চোখ বন্ধ করে ফোঁস করে একটা শ্বাস ছাড়ল তুর্য। আহি আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। তুর্য দুই হাতে বিছানার চাদর খামচে ধরে চোখ বন্ধ করল। ভিতরে জেগে ওঠা অযাচিত দমকা হাওয়ার সামাল দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করছে। আহি জড়ানো গলায় ফের বলল, তুর্য ভাই। তুর্য খুব দ্রুত চোখ খুলল। আহিকে নিজের থেকে ছাড়িয়ে তড়িৎ বেগে বিছানায় ফেলল। তারপর নিজে ওর উপর আধা শোয়া হলো। কামুক দৃষ্টিতে প্রেয়সীর গোলাপি অধৈর্য জোড়ায় চোখ বুলালো। অধৈর্য গলায় বলল, এখন যদি একটা প্রলংড চুমু খাই, সকালে তোর মনে থাকবে? আহি চোখ বন্ধ করে পড়ে আছে। সেভাবেই ফের উচ্চ কণ্ঠে হেসে উঠল। হাসতে হাসতে বলল, আমার সব মনে থাকবে, কিন্তু আপনি তো নেশা করে আছেন, আপনি ভুলে যেতে পারেন, বুঝলেন? ওর কথা কানে লাগলো না তুর্যর। আহির কথায় তার কোনো মনোযোগ নেই। মনোযোগ শুধু থেকে থেকে নড়ে ওঠা প্রেয়সীর রক্তাভাব ওষ্ঠে। আহির দুই হাত বিছানায় চেপে ধরল তুর্য। তারপর আস্তে আস্তে এগিয়ে গেল নিষিদ্ধ জিনিসটার দিকে। দুই প্রান্তের দুই জোড়া অধর যখন প্রায় ছুঁই ছুঁই, ঠিক সেই মুহূর্তে বক বক করে উঠল আহি। তুর্য ভাই, আপনি একটা চুমু খেতে অনুমতি নিচ্ছেন? আমি তো 2 দিন লুকিয়ে লুকিয়ে আপনাকে 4টা চুমু খেয়েছি, কিন্তু অনুমতি নেইনি। এতে কি আমার পাপ হবে? আবারও নিজেদের মধ্যে দূরত্ব বাড়ালো তুর্য। আহির ওপর থেকে সরে পাশে শুয়ে পড়ল। একটা দীর্ঘশ্বাস ফেলে সিলিংয়ে নজর নিবদ্ধ করল। আহি পুনরায় তুর্যের কাছ ঘেঁষল। বাহু ধরে ঠেলতে ঠেলতে বলল, বলুন না। হাত ছাড়িয়ে দিল তুর্য। কিছুটা সরে শুলো। মনের গহীনে নানান চিন্তা, হিসাব নিকাশ। তুর্য যেই কায়দায় আহির ওপর ঝুঁকেছিল, আহিও সেই কায়দায় তুর্যের ওপর ঝুঁকল। তবে সামান্য একটু পার্থক্য, তুর্য আহির হাতের ভাঁজে হাত রেখে বিছানায় চেপে রেখেছিল, আর তাদের মধ্যে যথেষ্ট দূরত্ব ছিল। কিন্তু আহি তুর্যের সাথে পুরোপুরি মিশে দুই হাতে তার বুকের ওপর খোটাখুটি করছে আর মুচকি হাসছে। খোটাখুটি করতে করতে একদম হুট করেই সে তুর্যের অ্যাডামস অ্যাপেলের ওপর পরপর অতি ক্ষুদ্র 2টি চুমু খেয়ে সরে পড়ল। সব কিছুই ছিল অল্প সময়ের মধ্যে। তুর্য বুঝে উঠতে উঠতে আহির কার্য হাসিল। আহি এমন করতে পারে সেটা তার ধারণার বাইরে। স্তম্ভিত তুর্য এখনও সিলিংয়ের দিকে তাকিয়ে। সামান্য 2টি চুমুতে এত নাজেহাল হলো সে হাতের তালুতে মাথার ভর রেখে কাঁধ হয়ে শুল। নিগুড় দৃষ্টিতে আহিকে পর্যবেক্ষণ করছে, চোখে একরাশ মুগ্ধতা। আহির লাজুক মুখশ্রী হঠাৎ করে ভাবুক হয়ে পড়ল। তুর্যের বাহু জড়িয়ে বলল, তুর্য ভাই, আমি যখন আপনাকে ছুলাম আপনার কি কোনো কিছু ফিল হলো? আমার তো কিছুই ফিল হলো না, শুধু একটু লজ্জা আর ভয় লাগলো। আমি ছিল অনেক কিছু ফিল করবে, মাতলামি সুযোগ নিতে বাধ্য করিস না জান। আহির বাঁধন থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে নিরেট গলায় বলল তুর্য। আহি ভেবে দেখল কথাটা মিথ্যা নয়। তুর্য ভাই একটু ছুলে তার মনের রংধনুর আসর বসে। পেটের ভিতরে হাজারো প্রজাপতি খেলা করে। থেকে থেকে বুকের ভিতরটা কেমন করে ওঠে, চিনচিন চিনচিন করে। আর ধৈর্যের পরীক্ষা তুর্য দিয়ে পারছে না। এবার সত্যিই কোনো একটা স্টেপ নেওয়া দরকার, না হলে কিছু একটা ঘটে যাবে। আহি তুর্যকে ছেড়ে আরও অনেকক্ষণ ধরে কী সব বিড়বিড় করলো, যার কিছু তুর্য শুনেছে তো কিছু শোনেনি বলতে জড়ানো কথা বোঝেনি। বক বক করতে করতে এক পর্যায়ে থেমে গেল আহি। হয়তো ঘুমিয়ে গিয়েছে বা জ্ঞান হারিয়েছে। তুর্য বিছানা থেকে উঠল। তারপর আহিকে পাঁচাকোলা করে তার রুমে দেওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। পায়ের সাহায্যে দরজাটা খুলতে দেখতে পেল দরজার মাথায় মারুফা বেগম দাঁড়িয়ে, গম্ভীর থমথমে মুখশ্রী। তিনি একবার আহি আর একবার তুর্যের মুখের দিকে তাকালেন। তুর্যের চোখে চোখ পড়ল। না তিনি দৃষ্টি সরালেন আর না তুর্য। তুর্যের ভাবগতির কোনো পরিবর্তন দেখা গেল না। সে এক মুহূর্তের জন্য পা থামালো শুধু। অতঃপর আহি রুমে চলে গেল। তাকে বিছানায় শুইয়ে গায়ে একটা ব্ল্যাঙ্কেট টেনে দিল। রুমের বাইরে যাওয়ার জন্য পিছু ঘুরতে দেখলে মারুফা বেগম দাঁড়িয়ে। অবাক হলো না তুর্য। দাঁড়িয়ে থাকবারই কথা। সকালে ঘুম ভাঙলে 1 গ্লাস লেবু শরবত করে দিন বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তুর্য, মারুফা বেগম বলে উঠলেন, এসব কিছু ঠিক হচ্ছে না। পা থামিয়ে মেজমায়ের মুখোমুখি হলো তুর্য। বলল, কি সব? আমি জানি না, আমার মেয়ের ভুল, কিন্তু তুমি তো বুঝতার। ওকে না বুঝিয়ে লাই দেওয়া ঠিক। লাই?
সেটা তো কোনো গালি দেয়নি। তোমরা আজকালকার পোলাপানেরা যেটাকে ভালোবাসা বলে ভাবো সেটাকে ভালোবাসা বলে না। এসব ভালোবাসা সময়ের সাথে সাথে ফুরিয়ে যায়, হারিয়ে যায় অতলে। কিছুদিন যেতেই সকল আবেগ উধাও হয়ে যায়। তখন এসব কথা মনে করলে নিজেদেরই আফসোস হয়, নিজের প্রতি হাসি পায়, বলতে পারো অনেকটা লজ্জা। ভেবো না আমি আমার মেয়েকে শাসন করব না, শুধু কাল সকালটা হতে দেয়। এসব বিষয়ে আহির কানে কিচ্ছু দিবেন না মেজমা, কিচ্ছু না। আর না ওকে বকাবকি করবেন। আপনার মেয়েকে ভালোবাসি কিনা জানি না, বাট বিয়ে করব, সো মেন্টালি প্রিপেয়ার্ড হন। বলে চলে যায় তুর্য। মারুফা বেগম এখনো পাথর হয়ে দাঁড়িয়ে আছেন, অতীতে সব ঘটনা মিলাচ্ছেন। তুর্য নিজে সারাক্ষণ আহিকে বকাবকি শাসনের উপর রাখলেও প্রতিটা বিষয় সে খেয়াল রেখেছে। পড়ালেখা, ব্যাচ, টিচার, কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, কখন বাড়ি ফিরছে, সব কিছু। তুর্য রুমে এসেছে ঠিক, কিন্তু ঘুমোতে পারছে না। তখন থেকে তার কানে মারুফা বেগমের সেই একটাই কথা বাজছে। এসব ভালোবাসার সময়ের সাথে সাথে ফুরিয়ে যায়, হারিয়ে যায় অতলে। কিছুদিন যেতেই সকল আবেগ উধাও হয়ে যায়। তখন এসব কথা মনে করলে নিজেদেরই আফসোস হয়, নিজের প্রতি হাসি পায়, বলতে পারো অনেকটা লজ্জা। তুর্য মুখ বাঁকিয়ে একটা হাসি দিল। তার মতে মারুফা বেগমের কথা মোটেও ঠিক নয়। এটা তেনার পুরোপুরি ভুল ধারণা। সামান্য ভালোবাসার মতো ভালোবাসলেই সেটা না ফোরায় আর না হারায়। সেখানে তো আহিকে শুধু ভালো বাসে না সে, তিনি মনে হয় জানেন না, সন্তানদের কিছু কিছু শারীরিক গঠন যেমন অনেকটা পিতামাতা থেকে আসে, তেমনি মা বাবার অনেক গুণাগুণ তারা পায়। এই যে আহি এত কথা বলে সেটা ওর মায়ের থেকে পাওয়া। তবে মারুফা বেগম ওর মতো অকিছু কথা বলেন না, এমনি কথা বলতে ভালোবাসেন। একজন আলাপি মানুষ এবং খুবই আন্তরিক। প্রতিদিনের মতো 3 জায় মিলে আজও সংসারের কাজকর্ম করছেন। কাজকর্ম বলতে রান্না আর খাওয়া ছাড়া তেমন কোনো কাজই তো তাদের নেই। প্রতিবেলায় রান্নার সময় 3 জনে মিলে নানান খুচরো আলাপ করেন। এই যেমন সাংসারিক কথা, তার পাশাপাশি আরও নানান কথা। নিজেদের স্বামীদের কর্মকাণ্ড নিয়ে হাসাহাসি করতেও ভোলেন না। তবে আজ মারুফা বেগম পুরোপুরি চুপ করে আছেন, গোমরা মুখে সকল কাজ করে যাচ্ছেন। বিষয়টা লতা বেগম এবং পারভিন বেগমও খেয়াল করেছেন, কিন্তু কারণ সম্পর্কে তারা অবগত নন। আসলাম চৌধুরী আর মারুফা বেগমের দাম্পত্য জীবন অনেক ভালো, কখনো ঝগড়া হয় না বললেই চলে। শুধু তাদের নয়, বাড়ির অন্য 2 জোড়া দম্পতিদের মধ্যেও এসব বিষয়ে আশাই নেই। মানুষ তো আর ফেরেশতা নয়। এক জায়গায় থাকতে গেলে, সংসার করতে গেলে সকলেরই একটু মতের অমিল, কথা কাটাকাটি হয়ে থাকে। তাদেরও হয়, তবে খুব একটা নয়। আর হলেও কখনো মারাত্মক লেভেলে যায়নি। মারুফা বেগমের এমন ব্যবহার দেখে বাকি 2 জা নিজেদের মধ্যে ইশারায় কিছু বললেন। তারপর পারভিন বেগম বললেন, কি হয়েছে মেজো, তোর মন খারাপ কেন? কিছু হয়নি বউ। বুবু বলতে গিয়েও থেমে গেলেন তিনি। পারভিন বেগম বুঝতে পারলেন হয়তো তার উপরে অভিমান হয়েছে, কিন্তু কারণ সম্পর্কে তিনি অবগত নন। কিছু হয়নি, তাহলে কেন কথা বলছিস না? তোমরা তো বলছো, বলো আমি কে যে আমাকে কথা বলতে হবে? পারভিন বেগম বোঝানোর কায়দায় বললেন, মনে কর তুই কারোর ওপরে কোনো বিষয় নিয়ে রেগে বা অভিমান করে আছিস। এখন যদি সেই ব্যক্তিটাকে কিছু না বলে না কয়ে সবটা নিজের মধ্যে লুকিয়ে রাখিস, তাহলে সে কিভাবে বুঝবে তুই রেগে আছিস? কি হয়েছে খোলসা করে বল। কিছু হয়নি বুবু। তুই বলবি আর আমি মেনে নিব? না, তুমি মানবে না, কিন্তু তুমি বললেই আমি মেনে নেই। সত্যি মিথ্যা যাচাই বাছাই করতে যাই না। হেয়ালে করিস না মেজো, কি হয়েছে বল। একেবারে কাট কাট গলায় বললেন পারভিন বেগম। একটা সত্যি কথা বলবে? সব সময় যে বলো আমাকে আর লতাকে তুমি ছোট বোনের মতো দেখো, সেটা কি আদৌ সত্যি? আমাকে সত্যিই তুমি নিজের বোনের মতো দেখো? মেজো বলে আর্তনাদ করে উঠলেন পারভিন বেগম। কষ্ট পেও না বুবু। কাল যদি লতা আর তোমার কথাবার্তা আমি শুনতে না পেতাম, তাহলে তো আসল সত্যিটা আজও জানতে পারতাম না। এতক্ষণ ছোট জায়ের অভিমানের কারণ ধরতে পারলেন পারভিন বেগম। গতকাল রাতে খাওয়া দাওয়ার শেষে সবটা গুছিয়ে নিজেদের শয়নকক্ষে যাচ্ছিলেন লতা বেগম। যাওয়ার পথে তার হঠাৎ কর্ণগোচর হয় আহির একটা কথা। ভালোবাসি তুর্য ভাই, অনেক ভালোবাসি। আমি জানি আপনিও ভালোবাসেন, তাহলে লুকিয়ে যাচ্ছেন কেন? তিনি আর দেরি
করেন না সেখানে। ছেলে মেয়েদের কথা তিনি মা সমতুল্য চাচি হয়ে আড়ি পেতে শুনতে চান না। তখনই তিনি পারভিন বেগমের কাছে যান এবং সবটা বলেন। পারভিন বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে তাকে তুর্যের দিকটাও খুলে বলেন। কবে থেকে এইসবের সূচনা? মারুফা বেগম কোনো কারণে ড্রয়িং রুমে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় তাদের কথা শুনে ফেলেন। তারপর আর এক মুহূর্ত দেরি না করে তুর্যের রুমের কাছে যান। তিনি অবশ্য কিছু শুনতে পাননি। সবেমাত্র দরজার কাছে এসে দাঁড়িয়েছেন, ঠিক সেই মুহূর্তে তুর্য আহিকে নিয়ে বেরিয়ে আসে। যদিও তিনি আড়ি পাতার উদ্দেশ্যে গিয়েছিলেন না, তারপর তো তুর্য সহজ সরল স্বীকারোক্তি নিজের কানেই শুনতে পান। কথার খেই হারিয়ে ফেলেন তিনি। সারা রাত জেগে কাটিয়েছেন। বাড়ির কর্তাদের কানে পৌঁছালে বিষয়টা খুব খারাপ হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কেননা কিছুদিন আগে তিনি আহির হাবভাব লক্ষ্য করে আসলাম চৌধুরীর কাছে ইনিয়ে বিনিয়ে আহি আর তুর্যের বিয়ে বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। তখন তিনি জানতেন না তুর্য আহির জন্য এতটা পাগল, তাকে বিয়ে করতে চায়। তিনি শুধু আহির দিকটাই জানতেন বা বুঝতে পেরেছিলেন। তিনি আসলাম চৌধুরীকে অবশ্য আহির দিকটাও বলেননি। তুর্য আহির 2 হাত এক করা তার নিজের ইচ্ছা, সেটাও বলেছেন। তাতেই আসলাম চৌধুরী অনেকটা রেগে যান। পারভিন বেগম মারুফা বেগমকে সবটা বুঝিয়ে বলার উদ্দেশ্যে তার হাতে হাত রাখার জন্য এগিয়ে গেলেন। কিন্তু সেই মুহূর্তে লেবু শরবতের গ্লাসটা হাতে নিয়ে মারুফা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। মাঝিরিতে তুর্যের সাথে দেখা। অন্যদিন হলে মারুফা বেগম এগিয়ে কথা বলতেন, কফি খাবে কিনা জিজ্ঞেস করতেন, কিন্তু আজ করলেন না। তিনি যে তুর্যের উপর রেগে আছেন এমনটাও নয়, কিন্তু কথা বলতে দ্বিধাবোধ করছেন। তুর্যকে দেখেও দেখলেন না তিনি। আজ উল্টা ঘটনা ঘটল। যে তুর্য প্রয়োজন ছাড়া কথা বলে না সে বলল। মারুফা বেগমের হাতে লেবুর শরবত দেখে বলল, এখনো ওঠেনি, ডেকে ঘুম ভাঙানোর দরকার নেই। বলেই দেরি করল না সে। পূর্বের মতো একই কায়দায় নেমে গিয়ে সোফায় বসল। মারুফা বেগম কিছুক্ষণ সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকলেন। মনের ভিতর খুব অস্থিরতা অনুভব হচ্ছে। সে বড় জয়ের কোনো দিন মনোমালিন্যটুকু হয়নি। তাকে আজকে কত কিছু বলল। এতে পারভিন বেগম অনেকটা কষ্ট পেয়েছেন ঠিকই, তারও তো খারাপ লাগছে। এসব কথা তো সে বলতে চায়নি, তবু অভিমান থেকে বলে ফেলেছে। পারভিন বেগম যখন সবটা জানেন তখন তাকে জানালে কি বড় কোনো সমস্যা হতো? সে কি এই সম্পর্কে ব্যাঘ্রা দিত, নাকি দিবে? তুর্যকে যে মেয়ে স্বামী হিসাবে পাবে সে তো ভাগ্যবতী, আর সব মেয়েরাই চায় তাদের মেয়ে ভাগ্যবতী হোক। তাহলে তিনি কেন চাইবেন না? তুর্য ড্রয়িং রুমে আসার কিছুক্ষণ বাদে পারভিন বেগম কফির মগ হাতে আসলেন। তুর্য হাত থেকে খবরের কাগজটা রেখে মগটা নিল। মায়ের মুখ কালো দেখে বলল, কি হয়েছে? তুই যেটা চেয়েছিলি বাবা। আজব, আমি কি চেয়েছিলাম? এভাবে কেন কথা বলছো? কেন? তুই তো চেয়েছিলি আমাদের সংসারটা ভেঙে যাক, না হলে নিজের বোনকে কেউ। এইটুকু বলে থেমে যান পারভিন বেগম। তুর্য নিজের নিয়ন্ত্রণ হারায়, কফির মগটা শব্দ করে টি টেবিলের ওপর রাখে। গর্জে উঠে বলে, বারবার তোমাদের একই কথা মনে করে দিতে অসহ্য লাগে আম্মু। আর কতবার বলে বুঝবে? ও আমার নিজের বোন না, কাজিন বোন, চাচাতো বোন হয় আমার, চাচাতো। চিৎকার করিস না, তোর বাপ ঘুমিয়ে আছে। শান্ত হয় তুর্য। মোটা গম্ভীর গলায় বলে, কি হয়েছে ক্লিয়ারলি বলো। আজ তোর মেজমা অভিমান করে আছে, কাল তোর মেজো চাচা রাগ করে থাকবে, পরশু তোর বাপ, তারপর তোর। কেন ওর বাপ রাগ কেন করবে? সিঁড়ি বেয়ে নামতে নামতে বললেন আকবর চৌধুরী। তাকে আসতে দেখে পারভিন বেগম আর লতা বেগম থতমত খেয়ে গেলেন। কি বলবেন কি করবেন বুঝতে পারছেন না। তিনি এসে তুর্যের পাশে সিঙ্গেল সোফায় বসলেন। খবরের কাগজটা তুলে বললেন, সকাল সকাল কি হয়েছে তোমাদের? কি হয়েছে রে তুর্জয়? তুর্য একবার মায়ের দিকে তাকালো, তারপর বাবার উদ্দেশ্যে বলল, আমার আপনাকে কিছু বলার আছে। হ্যাঁ বলো। আপনাদের মেয়ে আফানা চৌধুরী আহিকে আমি। কথা শেষ করতে পারলো না তুর্য। তার আগে আসলাম চৌধুরীর ফোন বেজে উঠল। সেটা কানে ধরেই মুখটা অন্ধকারে ছেয়ে গেল তার। সকালে চাটা মুখে তুললেন না, চিন্তিত মস্তিষ্কে বাড়ির মেইন ফটক দিয়ে বেরিয়ে গেলেন। এভাবে বেরিয়ে যেতে দেখে পারভিন বেগম তুর্য পিছু ডেকে কিছু জিজ্ঞেস করলেন। তিনি শুধু হাতের ইশারায় বোঝালেন, কিছু হয়নি। তার পরপরই আসলাম চৌধুরী আর আসিফ চৌধুরীও বেরিয়ে গেলেন। তবে তাদের মুখে কোনো টেনশনের রেশ নেই। 2 ভাইয়ে হাসি হাসি মুখ করে কিছু বলতে বলতেই যাচ্ছিলেন। তুর্য যেতে গেলেও তাকে যেতে বাধা দিলেন। আর আসিফ চৌধুরী বললেন, টেনশন করো না কেউ। আর তুর্য, আজ তুই একটু সকাল সকাল বাড়ি ফিরিস, বাকিটা কলে বলছি। রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে তারিন সে তখন থেকে দাঁড়িয়ে আছে।
সাথে তার 6 বছর বয়সের পিচ্চি খালাতো ভাই। শক্ত করে কাফির হাত ধরে দাঁড়িয়ে আছে সে। রাস্তা পার হওয়া তারিনের কাছে সবচেয়ে কঠিন কাজ। এই 20 বছরের জীবনে ঠিকমতো রাস্তা পার হওয়া ব্যতীত বাকি সকল কাজ কাম কম বেশি সে পারে। রাস্তাও পার হতে পারে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে তারপর। তবে আজ আধা ঘন্টার বেশি হয়েছে সে রাস্তার পাশে পা ভেঙে দাঁড়িয়ে আছে। সাথে কাফি রয়েছে বলে আরও বেশি ভয়। পরের ছেলে গাড়ির নিচে চাপা পড়লে তো শেষ। তারিন যতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ঠিক ততক্ষণ ধরেই তাকে ফলো করছে ব্ল্যাক সানগ্লাসের নিচে থাকা দুটি চোখ। চোখ দুটি ভীষণ অধৈর্য। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখবে? যতই শীত শীত আমেজ আসুক, দুপুরের রোদটা ঠিকই করা। মাথা তালুর গরম হয়ে গিয়েছে। তারিনদের দিকে এগিয়ে গেল লোকটা, বলল, এই মেয়ে, রাস্তা পার হবে কখন? পেছন থেকে হঠাৎ করে বলে ওঠা মেহেদির কথায় হালকা করে কেঁপে উঠল তারিন। কাফি চোখ মুখ কুঁচকে বলল, কে আপনি? আমার আপিকে এভাবে ধমকাচ্ছেন কেন? মেহেদিও কাফির মতো করে চোখ মুখ কুঁচকে ওর দিকে তাকালো। দুইবার করে এক ভ্রু উঁচিয়ে বলল, আপনি কি আমাকে এভাবে ধমকাচ্ছেন কেন? আমি কাফি, কামরুজ্জামান কাফি। আচ্ছা, কফি? কফি নয়, তাহলে কি চা নাকি শরবত? কাফিকে শেষ করতে না দিয়ে কথাটা বলেই মুচকি হাসে মেহেদি। কাফি তারিনকে রাগ দেখিয়ে বলে, আপনি এই লোকটাকে তুমি চেনো নাকি? না চিনলে বলো, ট্রাফিক পুলিশের হাতে তুলে দেই। তারিন কাফিকে ইশারায় থামতে বলে। মেহেদিকে বলল, ভাইয়া, আপনি কিছু বলবেন? না বললে রাস্তা পার হব। তারিনের মুখে এমন কথা শুনে মেহেদির মনে হলো সে যেন কতগুলো মিমস শুনল। 10টা মিমসের হাসি একসাথে হাসলেও মানুষ এত হাসে না, সে যেভাবে হাসতে শুরু করলো। কাফি বলল, আপনি এভাবে পাগলের মতো হাসছেন কেন? হাসি থামান, আমরা রাস্তা পার হব। রাস্তা পার হবে তোমরা। গত 1 ঘন্টা ধরে তোমাদের 2 ভাই বোনের রাস্তা পার হওয়া দেখার আশায় চাহিদা ফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই সৌভাগ্য হচ্ছে না। আপনি কিন্তু অপমান করছেন। এই আপি, চলো রাস্তা ক্রস করি। হ্যাঁ চল বলেই কাফির হাত শক্ত করে ধরে তারিন। চালাও বলি মেহেদি তাকিয়ে আছে তাদের দিকে। তারিন কাফিকে নিয়ে এক পা এগোচ্ছে তো 2 পা পিছাচ্ছে। মেহেদির ঠোঁটে মিটি মিটি হাসি। তারিন পিছনে ঘুরে ঘুরে কয়েকবার তাকালো। লোকটা যখন দেখতেই পারছে সে রাস্তা পার হতে পারছে না, তাহলে এত না হেসে একটু হেল্প করলেই তো হয়। এভাবে রাস্তা পার হতে না পেরে তারিনের একটু লজ্জা লজ্জাও লাগছে। সে ফিরে এসে আবারও রাস্তার একপাশে দাঁড়ালো। মেহেদির উদ্দেশ্যে বলল, আসলে কাফি ছোট তো ভয় পায়, যদি তাই রাস্তা ফাঁকা হওয়ার জন্য অপেক্ষা করাই ভালো। আচ্ছা, চা কফিকে আমি সামলাচ্ছি, তুমি বরং একাই রাস্তাটা পার হও। লোকটা তাহলে ধরতে পেরেই গেছেন সে রাস্তা পার হতে পারবে না, কিন্তু তার এই ধারণা তো সত্যি হতে দেওয়া যাবে না। তারিন কাফিকে বলল, তুই এখানে দাঁড়া ভাই, আমি রাস্তা পার হয়ে ওনাকে দেখিয়ে আসি, তারপর আবার এসে তোকে সহ পার হব। এই লোক যদি আমাকে কিডন্যাপ করে? তোমার মতো চা কফি বেচে আমার তেমন লাভ হবে না ভাইজান। খুব কষ্টে ইউনুস নবীর দোয়া পড়তে পড়তে রাস্তা পার হলো তারিন। অবশেষে সে পেরেছে, দেখাতে পেরেছে সেও রাস্তা পার হতে পারে। ঠোঁটে একটা গর্বের হাসি। রাস্তাটা পার হয়ে পিছু ঘুরতেই দেখলো মেহেদি কাফির হাত ধরে তার পাশে দাঁড়িয়ে। বড় উপকার হলো, না হলে আবার কখন রাস্তা পার হতে পারতো, আবার কখন কাফিকে আনতো। এভাবে বারবার রাস্তা পার হতে হতে বিকেল হয়ে যেত। তারিন একটু গর্ব নিয়েই বলল, দেখেছেন পারি কি না? মাশা আল্লাহ, খুব ভালো পারো। জানটাকে হাতের ওপরে নিয়ে পার হলে। সে যেভাবেই হয়েছে তো। আর মজা করলো না মেহেদি, সিরিয়াস হয়ে বলল, ভালো করে রোড স্টেপ করতে পারো না? আবার একটা বাচ্চাকে নিয়ে চলে এসেছে। বাচ্চা বলো না আঙ্কেল, সরি ভাইয়া, কাফি, কাফি আমার নাম। আরে শিবা, দেখো তুমি, গুড গুড, আমিও দেখি। শিবা কাফির খুব পছন্দের কার্টুন, আর যে শিবা কার্টুন দেখে তাকেও সে খুব পছন্দ করে, যে কারণে এক মুহূর্তে মেহেদিকে তার মনে ধরে গেল। তারিনকে বলল, আপনি তুমি আইসক্রিম নিয়ে এসো, আমরা গল্প করি। তারিনও চলে গেল। মেহেদি আর কাফি নানান গল্প করতে লাগলো। থেকে থেকে দুজনেই উচ্চ কণ্ঠে হাসছে। তারা গিয়ে একটা রেস্টুরেন্টের মধ্যে বসলো। তারিন খোঁজাখুঁজি করতে পারে ভেবে তাকে কল করে রেস্টুরেন্টের নামটা বলল। কাফি কপাল কুঁচকে বলল, ভাইয়া তুমি আমার আপির নাম তবলা দিয়ে কেন সেভ করেছো? হ্যাঁ, আমার আপি কি তবলা? তোমার আপি
আমার নাম এমসি দিয়ে সেভ করেছে, বুঝেছ? তাহলে তুলনামূলকভাবে আমি ওর নামটা আরও কিউট করে সেভ করে রেখেছি। পকেটে মোবাইল রাখতে রাখতে বলল মেহেদি। কাফি ভাবুক হয়ে বলল, এমসি মানে কি? আর একটু বড় হও, বুঝে যাবে। এখন বলো কি খাবে? কিছু খাবো না। আচ্ছা বলো তো, তুমি কি হও আপিস? আমি 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 তোমার আপ্পির টিচার। আর তুমি তুমি তোমার আপ্পির কেমন ভাই? আপন? না তো, খালাতো ভাই। কিন্তু আমি আর আপনি দুজন দুজনকে অনেক ভালোবাসি। হো, বুঝলাম। তা এভাবে ভর দুপুরে বাইরে বেরিয়েছো কেন? কাফি একবার এই দিক ওই দিক তাকিয়ে দেখে নিল তারিন আসছে কিনা, তারপর ফিসফিসিয়ে বলল, একটা সিক্রেট বলি, আপিকে বলবে না। আজকে আপিকে বিয়ের জন্য দেখতে আসবে, কিন্তু আপনি জানে না আমাকে মাম্মার খাম্মা বলেছে 2-3 ঘন্টা ঘোরার নাম নিয়ে আপিকে আটকে রাখতে, তারপর বাসায় ফিরতে। ছেলে কি করে? কাফির মতোই ফিসফিস করে বলল মেহেদি। সেটা তো জানি না, কিন্তু আপির বিয়ে হয়ে গেলে আমার খুব খারাপ লাগবে। আমাদের বাড়িতে আর আসতে মন চাইবে না। মন খারাপ করে বলল কাফি। তুমি কি চাও তোমার আপির বিয়ে না হোক? হ্যাঁ চাই তো। ওকে, ডান। আমি যেটা বলি সেটা শুনবে? আচ্ছা, কি করলে আপির বিয়ে হবে না? মেহেদি কাফির কানে কানে কিছু বলল। মুহূর্তে কাফির শিশু মনে আনন্দের বন্যা বয়ে গেল। সে উত্তেজিত হয়ে বলল, এতে কাজ হবে তো? হ্যাঁ, হবে হবে। এবার চুপ করো, তোমার আপি আসছে। ঠোঁটে হাত দিয়ে চুপ হয়ে যায় কাফি। তারিন 3টা আইসক্রিম হাতে আসলো। কাফির হাত ধরে তাকে উঠাতে উঠাতে বলল, আয়। এবং একটা আইসক্রিম মেহেদির দিকে ধরল। মেহেদি মুখ বাঁকিয়ে বলল, এসব আইসক্রিম আমি খাই না। এত যখন খাওয়ানোর ইচ্ছে, এখান থেকে কিছুই খাওয়াও। আমি বেশি টাকা নিয়ে বের হইনি ভাইয়া, অন্য একদিন খাওয়াবো। তাহলে আজ আমিই খাওয়াই। কফি কি খাবে বলো? আমরা কিছু খাবো না, চল ভাইয়া। বলেই কাফির হাত ধরে হাঁটতে যায় তারিন। মেহেদি বলল, তোমাকে কে খাওয়াচ্ছে? কফি তুমি খাবে না, কথাটা? বলে কাফিকে হ্যাঁ বলতে ইশারা দিল সে। কাফিও হ্যাঁ বলল। তারিন ইশারায় না বলতে বলল, কিন্তু কাফি শুনল না। মেহেদি বলল, এসব সাইজসুত পাতিয়ে লাভ নেই, ও খাবে কফি, বসো। কাফি বসে পড়ল চেয়ারে। একজন ওয়েটারকে ডাকলো মেহেদি। মেনু কার্ড দেখে দেখে অনেকগুলো খাবার অর্ডার করে কাফি। এত খাবার অর্ডার দিতে দেখে তারিন কাফির পাশের চেয়ারে বসে পড়ে। তাকে টেবিলের নিচে দিয়ে চিমটি কাটে। এত খাবার অর্ডার দিতে মানা করবে এই কারণে, কিন্তু কাফি চেঁচিয়ে ওঠে, আরে আপনি চিমটি কাটছো কেন? তোমার পছন্দের খাবার অর্ডার দিচ্ছি। এত চিমটি কাটাকাটি না করে তুমিও কি খাবে বলে দাও। লজ্জা পাওয়ার কিছু নেই, আমি কিচ্ছু মনে করব না। মেহেদির কথায় লজ্জায় পড়ে যায় তারিন। সে কি খাবার অর্ডার দেওয়ার জন্য চিমটি কেটেছে নাকি? মেহেদি ভাইয়া কি ভাবলেন? এই কাফিটাও না আস্তে একটা খাদক। খাবারের হদিশ পেলে আর মাথা ঠিক থাকে না। আসিফ চৌধুরীর কথা মতো আজ অনেকটা তাড়াতাড়ি বাড়ি ফিরেছে তুর্য। কেউ একজন আসবে বলেছিল, কিন্তু বাড়িতে ফিরে কাউকে দেখতে পায়নি সে। সোজা নিজের কক্ষে চলে গিয়েছে। ফ্রেশ হয়ে আজ নিজের কফি নিজে তৈরি করেছে। কফি নিয়ে আসার পথে হঠাৎ মনে পড়ল কালকে রাতের কাহিনী। আহি বলেছিল মোবাইলে সবটা রেকর্ডিং হচ্ছে। সে দ্রুত আহির রুমের দরজায় গেল, নক করে ভিতরে প্রবেশ করলো। পড়ালেখা করছে আহি। তুর্য গিয়ে বলল, আহির কিছু মনে না থাকলেও এইটুকু সে বুঝতে পেরেছে যে কাল তুর্য ভাইয়ের বদলে সে মাতাল হয়েছিল। না জানি কি কি করেছে। একটু না হয় বাড়াবাড়ি করেছে, তাই বলে তিনি মারুফা বেগমকে নালিশ করে দেবেন? বড় মার ছোটো মা না ঠেকালে তো আজকে কি মারটাই না খেত। আল্লাহর অশেষ রহমত 2টা চটের ওপর দিয়ে বেঁচেছে। পিঠটা এখনও ভারী হয়ে আছে চটের ওজনে। তাই তো আজ সকাল সকাল বই খাতা নিয়ে বসেছে। না হলে দেখা গেল আরেক চোট হয়ে যাবে। মোবাইল কোথায়? পুনরায় তুর্যের একই কথায় ভাবনার ছেদ ঘটল আহির। সে তুর্যের দিকে মোবাইলটা এগিয়ে দিল। মোবাইল সহ চেয়ার টেনে বসলো তুর্য। মোবাইল ঘেটে রেকর্ডিংটা খুঁজল, কিন্তু কিছুই খুঁজে পেল না। হয়তো রেকর্ডিং হয়নি। সে মোবাইলটা ফেরত দিয়েই বলল, মেজমা বকেছে? জুতো মেরে গরুদান করবেন না তুর্য ভাই। আপনি আম্মুকে না জানলে তো আর আম্মু জানতে পারতো না, আর মারও খেতে হতো না। মেরেছে? না, চুমা দিয়েছে। কেমন মারলো? হাত পাতে কোনো দাগ দেখা যাচ্ছে না। এখন আসুন, আপনি মেরে দাগ করুন। ড্রাঙ্ক ছেলে বিধায় বেঁচে গেছিস, নাহলে বড় লাগতো না। ঘুম থেকে উঠে দেখতে পেতিস।
তুর্যের বিড়বিড় করে বলা কথাটা শুনে ফেললো আহি। কটমট করে বলল, এখন তো ড্রাঙ্ক নেই, এখন মারুন। এখন আমার মুড নেই। পরপর 3টা মুখ ভেঙচি কাটলো আহি। তুর্য চোখ শুরু করে তাকিয়ে আছে। এই বাড়ির প্রত্যেকটা সদস্য জানে সে শুধু আহির সাথে তারা কথা বলে। তাহলে এখন কে তারা করে কথা বলছে, সে নাকি এই বাড়ির সবচেয়ে ইনোসেন্ট নিষ্পাপ সাধু সন্ন্যাসী মেয়ে? অ্যালকোহল কিভাবে আনিয়েছিস? হঠাৎ তুর্যের প্রশ্নে আহি মাথা নিচু করে বসে রইল। সে তো প্রমিস করেছে ধরা পড়লে আরিফের কথা বলবে না, আর মিথ্যা গুছিয়ে বলতেও তো সময় লাগে। সে একটু দম মেরে বসে থেকে মিনমিন করে বলল, আমি এনেছি। নাকি তোর মেহেদি ভাইয়ের কাছ থেকে শিখেছিস? এই তো, এখন অর্গানিক কেমিস্ট্রি পড়ছিস। বিক্রি করে বানাচ্ছিস নাকি? আমার মেহেদি ভাইয়া কেন বলছেন সূর্য ভাই? মেহেদি ভাই কি আমার নাকি? তোর না? মোবাইলটা একবার দেখ। জাস্ট একদিন ব্যাচে যাসনি, কতগুলো টেক্সট মিসড কল। আহি তড়িঘড়ি করে মোবাইল হাতে নিল, বলল, কখন এতগুলো কল করলো আমি তো বুঝতেই পারিনি। আহির এমন উতলা ভাব দেখে চোয়াল শক্ত করলো তুর্য। হাত থেকে থাবা দিয়ে মোবাইলটা ফেলে দিল টেবিলে। থমথমে গলায় বলল, তুই এর ব্যাচে যাবি না। হোম টিউটর যেটা পড়ায় সেটা পড়বি, না বুঝলে ফেল করবি। আমি তোকে দিয়ে চাকরি করিয়ে খাবো না। ফেল করব মানে? কি সব বলছেন? এত কোয়েশ্চেনের আনসার আমি দিতে পারবো না আহি। নো মিন্স নো। আমি যাব। গো ধরে বলল আহি। আর একদিন, জাস্ট একদিন যেয়ে দেখ, তোর কত বড় কলিজা আমিও দেখি। তুর্য চেয়ার থেকে উঠে আহির চোয়াল চেপে ধরে কথাটা বলে বড় পা ফেলে চলে গেল। আহি গাল ধরে বসে আছে। কেমন মুড রে বাবা, মাত্রই মজা করছিল আর চোখের পলক পড়তে না পড়তে এইভাবে রেগে মেয়েকে হলকার ওপরে ঝাপসা মেরে টেনে চলে গেল। আহি পড়ল মহামুসিবতে। সে যদি ব্যাচে না যায় তাহলে তারিনও যাবে না, আর তারিন ব্যাচে যাওয়া ছেড়ে দিলে তো সর্বনাশ। আগে তার প্রতি মেহেদির একটা দুর্বলতা থাকলেও ইদানিং আহি লক্ষ্য করেছে তারিনের প্রতি মেহেদির একটা সফট কর্নার আছে। যদিও প্রায় সময় মেহেদি তারিনকে লেকপুল করে, তাদের সম্পর্কটা একটু সাপে নেউলে। যদিও তারিন ভদ্রতা দেখিয়ে মেহেদির সামনে মুখ খোলে না, কিন্তু অগোচরে পুরো ডিটারজেন্ট দিয়ে ধোয়। সে এই সম্পর্কের একটা নামও হওয়ার আশায় নিয়মিত ব্যাচ করে, না হলে কোনো কালে এত রেগুলার স্টুডেন্ট সে ছিল না। এই দিন যায় তো 2 দিন কামাই করে। তারিন কত করে বলেছে সে আর ব্যাচে আসবে না। আহি তাকে এক প্রকার জোর করে আটকে রেখেছে। এখন কুলে এসে তো তরি ডোবা উঠলে হবে না, মেহেদি আর তারিনের মধ্যে একটা কিছু করিয়েই ছাড়বে। নিজে তো তুর্য ভাইয়ের মনে কাঠি গেড়ে বসতে পেরেছে, তার একমাত্র বেস্ট ফ্রেন্ডের একটা ব্যবস্থা না করলে হয়? তুর্য ভাই আর কী করবেন, একটু বকবেনই তো। একটু না হয় বকলেনি, তাতে কি এমন ক্ষতি? এগুলো তো রোজই হয়। ভাত মাছ হয়ে গিয়েছে তার জন্য, সাথে একটু পোলাও। মাংস হলে ভালো হয়, কিন্তু জনাব হবু তুর্য ভাই বর তো এইসব পোলাও মাংস খাওয়াবেন না, খাটাস লোক একটা। আকবর চৌধুরী যতটা চিন্তা মাথায় নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন, ঠিক ততটাই শান্ত মস্তিষ্কে বাড়িতে ফিরেছেন। একটু ক্লান্ত বটে। ওভাবে বের হওয়ার কারণে বাড়ি শুদ্ধ সবাই অনেক চিন্তায় পড়ে যায়। তারপর মিনিট 10 মাথায় আসিফ চৌধুরী তুর্যকে কল করে কী সব বলে, আর তুর্য জানিয়ে দেয় টেনশনের কোনো কারণ নাই। ব্যাস এতটুকুই। কারণ আর ব্যাখ্যা করে বলে না, জিজ্ঞেস করলেও বলবে না, তাই আর জিজ্ঞেসও করেনি। তাছাড়া মারুফা বেগম আর পারভিন বেগমের মনোমালিন্য মিটে গেলেও তুর্যের প্রতি তিনি এখনও অভিমান করে আছেন। সেই থেকে বাড়ির গিনিরা কৌতূহল নিয়ে বসে আছে আসল কারণ জানার জন্য। কখন বাড়িতে 3 কর্তার যে কোনো এক কর্তা আসবে আর সত্যিটা উন্মোচন করবে। আকবর চৌধুরীকে আসতে দেখে মারুফা বেগম আর লতা বেগম বড় যাকে খোঁচালেন কারণ জিজ্ঞেস করার জন্য। পারভিন বেগম কয়েকবার করে বললেন, সবে মাত্র এলো, একটু বিশ্রাম নিই। কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। বাকি 2জন ছেলে মানুষই শুরু করে দিয়েছে। পারভিন বেগম অগত্যা একটা চায়ের কাপ নিয়ে এগিয়ে গেলেন। কাপটা দিতে দিতে বললেন, কি হয়েছিল সকালে, আর আজ দুপুরেও তো ফিরল না। আর বলো না, তোমার দেওয়ারদের কথা। 2টা এখনো হাড়ে হাড়ে বদমাস রয়েছে, খালি চুল দাড়ি পেকেছে। কেন, কি করেছে আমার দেবররা? আমার একটা বন্ধু আছে না, মানিক, তুমি তো চিনো, কানাডা থাকে। ও গতকাল রাতে দেশে ফিরেছে, দেখা করতে এসেছিল। আর হারামজাদা 2টো ম্যানেজারকে দিয়ে আমাকে কল করিয়েছে, বলেছে মিরপুরের শোরুমে নাকি আগুন লেগেছে।
বজ্জাত। আকবর চৌধুরীর কথা শুনে পারভিন বেগম মুখ চেপে হাসি শুরু করলেন, আর লতা বেগম মারুফা বেগম রান্নাঘর থেকে শব্দ করে হেসে দিলেন। আকবর চৌধুরী কপট রাগ দেখিয়ে বললেন, হাসছো তোমরা, আর একটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত আমার। এখন তুর্যকে ডাকো, সকালে কি বলতে চেয়েছিল, বাকি অ্যাটাকটুকু এখন সারি। মুহূর্তেই তিন গিন্নির মুখের হাসি উধাও হয়ে গেল। তুর্য যে কি বলতে গিয়েছিল তারা খুব ভালো করেই বুঝেছিল। হুট করে এই খবর কানে আসলে হার্ট অ্যাটাক না করলে অসুস্থ হয়ে পড়বেন তিনি। পারভিন বেগম বললেন, এমনি কি বলতে চেয়েছিল, তেমন কিছু না মনে হয়। আমার যতদূর মনে আছে আহির কথা কিছু একটা বলতে চেয়েছিল। বাড়িতে আছে তো নাকি? ডাকো একবার। হ্যাঁ ডাকছি, কিন্তু শুধু শুধু ডেকে কি লাভ? ওই আহি কি জিনিস নিয়েছিল মনে হয়, সেটা বলতে চাইছি। আকবর চৌধুরী শব্দ করে হাসলেন, বললেন, আহি বিচার দেওয়া ছেড়েছে, এখন তোমার ছেলে ধরেছে। তো কি নষ্ট করেছে বলো? আমার মেয়ে নষ্ট করেছে, আমি কিনে দিব, ডাক দাও তাকে। আমি তো কিছু নষ্ট করিনি বড় আব্বু। ড্রয়িং রুমে নিজেকে নিয়ে আলোচনা হচ্ছে শুনতে পেয়ে দৌড়াতে দৌড়াতে নিচে নামলো আহি। তাহলে তুর্য মিথ্যে বলল? আমার সামনে বলতে বলুন তুর্য ভাইকে, আমি সত্যি কিছু নষ্ট করিনি। কসম কাটতে নেই আম্মা, আমি জানি তুমি কিছু নষ্ট করনি। রাতের তৃতীয় প্রহর, এখনও ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মেহেদি। ঝিরঝির করে ঠান্ডা হাওয়া বইছে, সেট হয়ে থাকা চুলগুলো ক্ষণে ক্ষণে তুলে উঠছে। উদম শরীরে বুকে হাত বেঁধে শূন্যে তাকিয়ে আছে। এই ঠান্ডা আবহাওয়ায় কি তার শীত লাগছে না? অবশ্যই লাগছে, কিন্তু এতক্ষণে বোধ করে উঠতে পারেনি। কেবলই মস্তিষ্ক নাড়া দিল। সে রুম থেকে একটা চাদর এনে শরীরে পেঁচিয়ে পুনরায় একই জায়গায় একইভাবে দাঁড়ালো। মানুষ কতই বিচিত্র প্রাণী, ক্ষণে ক্ষণে মনের পরিবর্তন ঘটে। দুদিন আগেও সে আহির জন্য কতই না পাগলামি করেছে, ঘর ছেড়েছে, পরিবার ছেড়েছে। কোনোদিন মাথায় ঝামেলা না নেওয়া ছেলেটা আজ তো একটা কোচিং সেন্টার খুলে বসেছে। যখন নিজেদের বিজনেস সামলাতো, নিজের নাম ও পদের পাশাপাশি তার একটা অন্য পরিচয় ছিল। এই মুহূর্তে মাথায় আসছে না ছোট মস্তিষ্কে আর কত কিছু থাকবে, যার 1/3 আহিকে দিয়ে ভরা। ইদানিং সে বুঝে উঠতে পারে না সে কি সত্যি আহিকে ভালোবাসে। এই ভালোবাসার জন্য পরিবার ছেড়েছে, নাকি তার মায়ের কথাই ঠিক এটা ভালোবাসা না মোহ। বারবার হিসাব করেও কোনো সঠিক উত্তর সে বের করতে পারেনি। এদিকে তারিন মেয়েটা আহির কথা ভাবতে গিয়ে হুট করে তারিনের কথা মস্তিষ্কে হানা দেওয়ায় প্রচণ্ড পরিমাণে রাগ হলো মেহেদির। সে ভাবছে তার সুহাসিনীর কথা হুট করে কুহাসিনীর কথা মাথায় কেন আসবে। এই যে সে প্রথমবার হলো সেটা নয়, কিন্তু প্রায়শই হয়, বলতে গেলে সবসময়ই হয়। সারাক্ষণ আহির সাথে থাকে, এজন্য হয়তো মাথায় চলে আসে। এটা তো তার নিজের দোষ, সেই জন্য ওই মেয়েটাকে মিথ্যা অপবাদ দেওয়া ঠিক হবে? মেয়েটা তো কুহাসিনী নয়, তাহলে কেন বলবে? এমনিতেই আজ একটা বড় ক্ষতি করে দিয়ে এসেছে তার, এটা মোটেও উচিত হয়নি। তাহলে কেন করলো? শুধুমাত্র কাফিকে খুশি করতে? দুপুর থেকে বিকাল প্রায় 4টা পর্যন্ত বিভিন্ন কারণ দেখিয়ে তারিনদের আটকে রাখে মেহেদি। শেষ মুহূর্তে তারিনকে খুঁজতে তার কাকা আসে এবং তাদের একসাথে দেখে তারিনকে জিজ্ঞেস করে। তারিন সত্যিটা বলল। মেহেদি বলে, ও মিথ্যে বলছে, আমি ওর বয়ফ্রেন্ড। সাথে সাথে খুব অসহায় দৃষ্টিতে তারিন তার দিকে তাকায়। মেহেদি কথাটা বলেই বুঝতে পারে এটা বলা উচিত হয়নি। এত আগে পিছে ভেবে সে বলেনি। সে কথাটা বলার পর তারিনের চাচার চাহনিটা বেশ ভয়ঙ্কর ছিল, আর তারিন তো সেখানেই কান্না করে দিয়েছিল। দুই চোখে জলে টইটম্বুর হয়ে উঠেছিল। কাফিও বোধহয় তার এমন কথা পছন্দ করেনি, কিভাবে চেয়েছিল। আর ছেলেটা যাওয়ার আগে এই কথাটা কেন বলল? আমার তো মনে হচ্ছে আবির বিয়ে আটকানোর ইচ্ছা আমার থেকে তোমার বেশি। সত্যি কি তাই? ওই মেয়ের বিয়ে আটকে তার কি লাভ? আর ছোটো একটা বাচ্চার কথা শুনে সে মেয়েটাকে এইভাবে বিকাল অব্দি আটকে রাখলো, কেন করলো এটা? আর ভাবতে পারছে না মেহেদি, মাথাটা পুরো ভারী হয়ে যাচ্ছে। কিন্তু তার তো অ্যাটলিস্ট কল করে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। এতটা ক্ষতি করে দিল মেয়েটার। সে ট্রাউজারের পকেট থেকে মোবাইল বের করলো। সময়ের দিকে নজর যেতেই সেটা পুনরায় পকেটে রাখলো। এত রাতে নিশ্চয়ই ঘুমিয়ে গিয়েছে, সারা বিকেল তো মাটি করলোই, রাতটাও নয় শান্তিতে ঘুমাক। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প।
আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।